নমস্কার। যারা যারা ইংরেজি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই আলোচনাটা কিন্তু ভীষণ জরুরি হতে চলেছে। আজ আমরা এমন একটা টুল নিয়ে কথা বলবো যা সাধারণ বাক্যকে অসাধারণ করে তোলে। আর হ্যাঁ, পরীক্ষকদেরও এটা দারুণ পছন্দের একটা টপিক, নাউন মডিফায়ার্স। চলুন এর একেবারে ভেতর পর্যন্ত জেনে নেওয়া যাক। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কিভাবে একটা খুব সাধারণ শব্দ যেমন গার্ল, সেটাকে আমরা লম্বা চুলের ওইসব লম্বা মেয়েরা এরকম একটা বিস্তারিত ছবিতে বদলে ফেলি? এর পেছনে যে আসল কৌশল সেটাই হলো মডিফায়ার। এরা একটা সাধারণ নাউনকে দারুণ বর্ণনায় বদলে দেওয়ার ক্ষমতা রাখে। যদি একদম সহজ করে বলি, তাহলে নাউন মডিফায়ার হল নাউনের সবথেকে কাছের বন্ধু, যে কিনা নাউনটাকে বর্ণনা করে। মানে নাউনটা ঠিক কেমন, কোনটা বা কার, এই সব প্রশ্নের উত্তর দিয়ে নাউন সম্পর্কে আমাদের আরও অনেক বেশি তথ্য দেয়। এই টপিকটাকে পুরোপুরি আয়ত্তে আনতে আমরা ঠিক এই 6টা ধাপ ধরে এগোব। প্রতিটা ধাপের পর দেখবেন মডিফায়ার খুঁজে বের করা আর ব্যবহার করাটা কতটা সহজ হয়ে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। বেশ, তাহলে প্রথম পর্ব। এখানে আমরা নাউন মডিফায়ারের সবচেয়ে মৌলিক নিয়মটা শিখব। এদেরকে চেনার প্রথম ধাপই হল এদের অবস্থানটা জানা। এরা কি নাউনের আগে বসছে নাকি পরে? চলুন ব্যাপারটা পরিষ্কার করে নিই। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পুরো ব্যাপারটা আসলে নির্ভর করছে মডিফায়ারটা কোথায় বসছে তার ওপর। মানে নাউনের আগে না পরে। মনে রাখবেন, প্রি মানে আগে আর পোস্ট মানে পরে। শুধু এই একটা জিনিস মাথায় রাখলেই কিন্তু অর্ধেক কাজ হয়ে গেল। এবার চলুন প্রথম ক্যাটাগরিটা একটু খুঁটিয়ে দেখা যাক। এগুলো হলো সেই সব মডিফায়ার যেগুলো মূল নাউনের ঠিক আগেই বসে আর তার ব্যাপারে আমাদের আরও তথ্য দেয়। এই যে লিস্টটা দেখছেন, এটা পরীক্ষার জন্য একটা হিট লিস্ট বলতে পারেন। ডিটারমিনার, পার্টিসিপল, অ্যাডজেক্টিভ এগুলোই কিন্তু পরীক্ষায় বারবার আসে। পরীক্ষকরা আসলে দেখতে চান আপনি একটা বাক্যের মধ্যে থেকে এদেরকে ঠিকঠাক চিনতে পারছেন কিনা। এখানে একটা জিনিস খেয়াল করুন, পার্টিসিপল কিভাবে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। যখন বলছি ডার্কেনিং স্কাই, তার মানে আকাশটা মেঘলা হচ্ছে, একটা চলমান অ্যাক্টিভ অবস্থা। আর যখন বলছি ইনজার্ড ক্যাট, তার মানে বিড়ালটা আগেই আহত হয়েছে, এটা একটা প্যাসিভ অবস্থা। পরীক্ষার জন্য এই আইএনজি আর ইডির পার্থক্যটা বোঝা কিন্তু দারুণ জরুরি। এখানে আরেকটা মজার উদাহরণ আছে। অনেক সময় দুটো শব্দ মিলে বা একটা নাউন নিজেই অন্য একটা নাউনকে মডিফাই করে। যেমন রেকর্ড ব্রেকিং টাইপিস্টে রেকর্ড ব্রেকিং শব্দটা টাইপিস্টের বর্ণনা দিচ্ছে। আবার লো কস্ট হাউসে লো কস্ট বলছে বাড়িটা কেমন। দারুণ, তাই না? চমৎকার। তাহলে প্রি মডিফায়ার তো বোঝা গেল। চলুন এবার পরের ধাপে যাই। সব তথ্য যে নাউনের আগেই থাকবে এমন কোনো কথা নেই। অনেক সময় খুব গুরুত্বপূর্ণ তথ্য নাউনের পরেও বসে আর বাক্যটাকে আরও অনেক বেশি অর্থবহ করে তোলে। একটা জিনিস খেয়াল করেছেন, এগুলো কিন্তু আর একটা মাত্র শব্দ নয়, এগুলো হলো পুরো একটা ফ্রেজ বা ক্লজ। এ কারণে এদেরকে খুঁজে বের করাটা একটু কঠিন মনে হতে পারে। তবে নিয়মটা একবার ধরে ফেলতে পারলে এটাও কিন্তু খুব সহজ। দেখুন, শুধু অ্যান ইনজার্ড ম্যান না বলে যখন আমরা বলছি আ ম্যান ইনজার্ড বাই অ্যান অ্যাক্সিডেন্ট, তখন তথ্যটা কতটা বিস্তারিত আর পরিষ্কার হয়ে গেল। পোস্ট মডিফাইং ফ্রেজ ঠিক এই গভীরতা যোগ করার কাজটাই করে থাকে। আর এই স্লাইডটা তো দারুণভাবে দেখাচ্ছে যে ইনফিনিটিভ ফ্রেজ যেমন টু সিট অন কিংবা একটা রিলেটিভ ক্লজ যেমন উইচ আই লস্ট ইয়েস্টারডে, এগুলো ব্যবহার করে নাউনের পর কতটা নির্দিষ্ট আর জরুরি তথ্য যোগ করা যায়। বেশ, এতক্ষণ তো আমরা প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ারকে আলাদাভাবে শিখলাম। এবার সময় হয়েছে দুটোকে একসাথে করে পুরো ছবিটা দেখার, যাকে বলে নমিনাল গ্রুপ। তাহলে এই নমিনাল গ্রুপ বা নাউন ক্লাস্টার জিনিসটা কি? এটা হলো হেড নাউন আর তার আগে ও পরে বসার সমস্ত মডিফায়ার মিলিয়ে একটা গোটা ইউনিট। আর পরীক্ষায় এই পুরো ইউনিটটা খুঁজে বের করতে পারাটা কিন্তু একটা অ্যাডভান্সড লেভেলের স্কিল হিসেবে ধরা হয়। এই টেবিলটার দিকে একবার তাকান। দেখুন, ঠিক মাঝখানে আছে আমাদের হেড নাউন গার্লস। এর আগে বসেছে প্রি মডিফায়ার অল দোজ টল, আর পরে বসেছে পোস্ট মডিফায়ার উইথ লং হেয়ার। কি সুন্দরভাবে পুরো ব্যাপারটা সাজানো, তাই না? এবার যখন পুরো বাক্যটা আমরা পড়ছি তখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে অল দোজ টল গার্লস উইথ লং হেয়ার, এই পুরো অংশটা একসাথে একটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। এটাই হলো নমিনাল গ্রুপের আসল শক্তি। তো অনেক কিছু তো শেখা হলো। এবার চলুন ছোট্ট একটা পরীক্ষার মাধ্যমে আমাদের জ্ঞানটা একটু ঝালিয়ে নেওয়া যাক। সবাই প্রস্তুত তো?
একটু ভাবুন তো ব্রেক ভার্বটার কোন ফর্মটা এখানে চেয়ারের অবস্থা বোঝানোর জন্য সবচেয়ে ঠিকঠাক হবে? একদম ঠিক, উত্তরটা হলো ব্রোকেন। কারণ চেয়ারটা তো আগেই ভেঙে গেছে, তাই না? এটা একটা প্যাসিভ অবস্থা, তাই এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। যারা পেরেছেন খুব ভালো। আচ্ছা, এবার একটু কঠিন প্রশ্ন। এখানে পিকচার নাউনটাকে মডিফাই করার জন্য কোন ফ্রেজটা ব্যবহার করা যেতে পারে? একেবারে সঠিক, পেইন্টেড বাই দি আর্টিস্ট। এই পুরো ফ্রেজটা পিকচার নাউনটির পরে বসে সেটিকে মডিফাই করছে। আশা করি এটাও সবাই পেরেছেন। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার সবশেষে পরীক্ষার ঠিক আগের মুহূর্তে রিভিশন দেওয়ার জন্য সবচেয়ে জরুরি পয়েন্টগুলো এক নজরে দেখে নেওয়া যাক, কি বলেন? তাহলে পরীক্ষার জন্য যে বিষয়গুলো মাথায় রাখতেই হবে সেগুলো হলো: ১. বাক্যে সবার আগে হেড নাউন খুঁজে বের করুন। ২. মনে রাখবেন মডিফায়ার একটা শব্দ হতে পারে, আবার পুরো ফ্রেজ বা ক্লজও হতে পারে। ৩. কোনটা প্রি আর কোনটা পোস্ট মডিফায়ার সেটা তাদের অবস্থান দেখেই বুঝতে হবে। আর ৪. পার্টিসিপলের অ্যাক্টিভ আইএনজি আর প্যাসিভ ইডি ফর্মের পার্থক্যটা একদম পরিষ্কার করে নিন। সবশেষে একটা কথা ভাবুন তো, আসল প্রশ্নটা হয়তো এটা নয় যে মডিফায়ার কি, বরং আসল পরীক্ষাটা হলো আপনি কত ভালোভাবে মডিফায়ার ব্যবহার করে নিজের লেখাকে আরও শক্তিশালী করে তুলতে পারছেন।